স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। বিএনপি জনগণের রাজনীতি করে বলেই নির্বাচন চায়, আর এই চাওয়া নিয়ে যারা সমালোচনা করছেন তারা কারা, কেন সমালোচনা করছেন এবং নির্বাচন দেরি হলে কারা লাভবান হবেন, এমন প্রশ্ন তুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লায় বিএনপির সমাবেশে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এসব প্রশ্ন রাখেন তিনি। কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না। আমরা যদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবশেষে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংবাদ সম্মেলনে নাহিদ জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন হয়নি, রাজপথে থেকে দেশের জন্য বেশি ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন তিনি। কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল নতুন রাজনৈতিক দলের হাল ধরতে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই গুঞ্জন সত্যি করে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংবাদ সম্মেলনে নাহিদ জানান, তার অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর পাশাপাশি অন্যান্য কমিটি থেকেও পদত্যাগ করেছেন। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা আমার হচ্ছে। নাহিদের আশা, উপদেষ্টার দায়িত্বে থেকে যেসব কাজ করেছেন তার ফল জনগণ পাবে এবং তাকে মূল্যায়ন করবে। গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। তিনি জানান, আরও কেউ যদি রাজনৈতিক দলে অংশ নিতে চান তারাও সরকার থেকে পদত্যাগ করবেন। আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে 2 জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনও দায়িত্ব রয়েছে, তারা এখনও সরকারে থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। নতুন দলের আহ্বায়ক হচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অপেক্ষা করতে হবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। এটার জন্য আপনাদের দলটির যেদিন ঘোষণা 28 তারিখ, সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। 29 মিলিয়ন মার্কিন ডলারের অনুদান কোথায় কিভাবে খরচ হয়েছে সরকার তা তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সত্যতা না থাকলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এভাবে বলতেন না। এখন এটা উনি এলিগেশন করেছেন, ওটা ট্রু থাকতে পারে, এইটা আমরা সার্টেন করবে, এটা তো ইসেরা জানবে, এই টাকাগুলো আসে ইআরডি জানবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, শুনেছি আবার নন গভর্নমেন্টে যাবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোকে আমরা জিজ্ঞেস করি কোথায় আছে, তখন আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি। উনি বলেছেন হয়তো বা কিছুটা সত্যতা আছে। ছাই হয়ে গেছে রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল সাজেক। ভস্মীভূত 34টি হোটেল, 7টি রেস্তোরাঁ, 19টি দোকান এবং লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 35টি বাড়ি। আগুনে 100 কোটি টাকার ক্ষতি দাবি করেছেন সংশ্লিষ্টরা। প্রত্যাহার করা হয়েছে ইকো ভ্যালিতে পর্যটক যাওয়া আসার নিষেধাজ্ঞা। মেঘ পাহাড়ের রাজ্য সাজেক ভ্যালি, আকাশে নীল যেন এখানে এসে দিগন্ত ছুঁয়েছে। চারপাশে যতদূর দৃষ্টি যায় ছোট বড় সবুজ পাহাড়। মেঘের বাড়ি বলে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক। সেই মেঘের রাজ্য এখন পোড়ামাটি। সোমবার আগুনে ধ্বংস হয়ে গেছে 34টি হোটেল, 7টি রেস্তোরাঁ, 19টি দোকান ও লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 35টি বাড়ি।
লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 200 জন সব হারিয়ে এখন পথে বসার অবস্থা। সামান্য কিছু মালামাল ও আসবাবপত্র রক্ষা করতে পারলেও পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি। প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার কথা বলা হলেও এখনো কিছু পাননি তারা। কালকেও সারাদিনও ভাত খাইনি, এখনো ভাত খাইনি, কারণ উনি তো লক্ষ কোটির মালিক, আমি ব্যবসা করি মাত্র 2টি। কোনোভাবে সহযোগিতা পাই নাই, এই একমাত্র এই যে সেনাবাহিনী, এখানকার সেনাবাহিনী যারা আছে এরা আমাদেরকে খাবার দিচ্ছে। 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আমাদের নিজের তো অনেক, আর সবগুলো এভরিথিং মিলাতে গেলে তো প্রায় 100 কোটি টাকার উপরে। আমার আর কোনো কিছুই নাই, যেহেতু আমার নিজের এই 4টা প্রতিষ্ঠান পড়ে গেছে। এখানে সরকার থেকে কখনোই ফায়ার সার্ভিসের যে প্রয়োজনীয়তা, একটা ক্লিনিকের যে প্রয়োজনীয়তা, কখনোই উদ্যোগ নেওয়া হয় নাই। আর সাজেক ভ্যালিতে দমকলের কোনো স্টেশন না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতার কথা জানায় ফায়ার সার্ভিস। আর্মি, বিজিবি এবং ফায়ার সার্ভিস আসতে একটু দেরি হয়েছে, কারণ হচ্ছে আমাদের এই সাজেক এলাকার মধ্যে আসলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় দিঘিনালা থেকে আসতে তাদের 2 ঘন্টা সময় লাগে। আমরা 3 বছর আগেও সরকারকে আবেদন করেছি, ফায়ার সার্ভিসে আমরা আবেদন করেছি, জোন মহোদয় এবং রিজন কমান্ডারকে অনুরোধ করেছি এই সাজেক পর্যটনটাকে বাঁচাতে হলে একটা ফায়ার স্টেশন দরকার। তবে কিভাবে আগুন লেগেছে সে ব্যাপারে এখনো পরিষ্কার জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে ছিনতাইকারীদের একটি চক্রকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। এই ঘটনায় আটক করা হয়েছে চক্রের 3 সদস্যকে। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, ছিনতাইয়ের সরঞ্জাম ও 2,12,000 টাকা জব্দ করা হয়েছে। দুপুরে ডবল মোডিং এলাকার বারিক বিল্ডিং মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার রাতে বারিক বিল্ডিং মোড়ে বাংলা ক্যাট নামের একটি প্রতিষ্ঠানে 8 লাখ টাকা চুরি হয়। প্রতিষ্ঠানটির অফিসের গ্রিল কেটে চুরিতে অংশ নেয় 7 থেকে 8 জন। এই ঘটনার পর আজ নগরীর বারিক বিল্ডিং এলাকায় ডাকাতির প্রস্তুতির খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় তারা। ছুরিকাঘাতে আহত হন উপপরিদর্শক আহলাদ ইবনে জামিল ও নজরুল ইসলাম। পুলিশ জানায়, মনির মেহেদি গ্রুপের সদস্যরা পুরো আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান টার্গেট করে ডাকাতি করছে। ধস্তাধস্তির সময় মনে হয় ওদেরও একজন ইনজুর্ড হয়, আসামিদের, ডাকাতদের। এবং আমাদের সাব ইন্সপেক্টর 2 জন খুব, জামিল খুব বেশি ইনজুর্ড হয়, হাতে স্টেপ লাগে, কান কেটে গেছে ডাকাতদের কবে। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে সড়কে গজারি গাছ ফেলে শিক্ষা সফরে যাওয়ার পথে 4টি বাসের ডাকাতির ঘটনা ঘটেছে। লুট হয়েছে প্রায় 1.5 লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার। ভোরে উপজেলার সাগরদিঘি ইউনিয়নের সাগরদিঘি ঘাটাইল সড়কের মালির চালা এলাকায় এই ঘটনা ঘটে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইদপুর উচ্চ বিদ্যালয়ের 4টি বাস শিক্ষা সফরের উদ্দেশ্যে নাটোরে যাচ্ছিল। ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে তারা ডাকাত দলের কবলে পড়েন। যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী লুটে নেওয়া হয়। গত 10 দিনে এই সড়কে 3টি ডাকাতির ঘটনা ঘটেছে। সাভারে ব্যাটারি কারখানায় গাড়ি থেকে নামানোর সময় অগ্নি নির্বাপক যন্ত্রের সিলিন্ডার বিস্ফোরণে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় রহিম আফরোজ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে অগ্নি নির্বাপক যন্ত্রের সিলিন্ডার সহ মালামাল নিয়ে একটি গাড়ি সাভারে রহিম আফরোজ কারখানায় যায়। দুপুরে মালামাল নামানোর সময় হঠাৎ অগ্নি নির্বাপক যন্ত্রের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এই সময় অলিউর ও হয়জুদ্দিন নামে 2 শ্রমিকের মৃত্যু হয়। 21শে বইমেলার 25তম দিন আজ। মাসব্যাপী মেলার শেষ দিকে সার্বিক অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, প্রায় শেষ দিকে অমর 21শে বইমেলা, বেচাকেনা কেমন দেখছেন জানাবেন, লেখক প্রকাশকরা কি বলছেন? সুরভি, শেষের দিকে যেহেতু বইমেলা, আসলে পরিস্থিতি আমি না জানি, আমি যদি সরাসরি কোন একটা স্টলের যিনি বিক্রেতা তার সঙ্গে কথা বলি, তাহলে হয়তো আপনি দর্শকদেরকে সঠিক তথ্যটা দিতে পারবেন। কারণ এবার প্রকাশকরা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবারের বই কেনার সংখ্যা, বই বিক্রির সংখ্যা খুবই কম। এটি সরেও নামে একটি প্রকাশনী, সেই প্রকাশনীতে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বই কিন্তু এই প্রকাশনীতে রয়েছে, বিভিন্ন জনরার বই। আমি এখানে যে বিক্রেতা যারা রয়েছেন, যারা দোকানের স্টাফ রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি একটু বলেন ভাই, একটু আগে আপনাকে আমি জিজ্ঞাসা করতাম যে বেচাকেনার কি অবস্থা, কেন খারাপ অবস্থা কেন?
কেন এটা আসলে বলা তো মুশকিল, তবে গতবারের তুলনায় এবারের বেচা কিনা অনেকাংশেই কম। কেন এটা আসলে আমি নিজেও বলতে পারছি না। মানে এখন তো 25 তারিখ, এই সময় আসলে বেচা কেনা হয়, তো সেই হিসেবে কি একদম শেষের দিকে অনেক সিরিয়াস পাঠক বই কেনেন, সেটি কি এবার হচ্ছে না? না, এবার তেমন একটা নেই। আমরা আগে যেরকম দেখেছি যে 15 দিনের পর থেকে আমাদের বেচা কিনা খুব বেশি বাড়তে থাকে, তো এখন এরকম কোনো লক্ষণ নেই আসলে। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সুরভি আপনি। আমি একটা পরিবারকে দেখতে পাচ্ছি যারা আসলে পুরো পরিবার নিয়ে এসেছেন এবং বই কিনেছেন। আপনি একটু বলবেন যে বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, বই কিনেছেন কতগুলো? আমার 2টা বাচ্চাকে নিয়ে এসেছি আমি। ওরা আসলে ফেব্রুয়ারির শুরু থেকেই চিন্তা করছিল, আমরাও চিন্তা করছিলাম যে সব পরিবারে যাব, বাট বিভিন্ন কারণে যাওয়ার সুযোগ হয় নাই। তো আমরা একদম শেষ মুহূর্তে এসেছি এবং দুজনকেই বই কিনে দিয়েছি। আমার বড় বাচ্চা ওকে আমি হাকাল পরিবার কিনেছি। একটা বই কিনেছি এবং আরো আমরা দেখছি পছন্দ হলে আরো কিনবো, কারণ বইমেলায় আমরা প্রত্যেকবারই চেষ্টা করি ওদেরকে, এখন যেহেতু ওরা এখন বর্তমান প্রজন্মের বাচ্চা, প্রচুর বই কিনে দেওয়ার চেষ্টা করি। বই পড়ার অভ্যাস, হ্যাঁ বই পড়ার অভ্যাসটা যাতে। সুরভি, আমি চেষ্টা করলাম দেখানোর যে আসলে বইয়ের যেই কেনা বেচা সেটি যেমন কম, আবার একই সাথে এরকম পরিবারও আছেন যারা আসলে বাচ্চাদেরকে বই কিনে দিতে চান, পাঠাভ্যাস গড়ে তুলতে চান। তো আজকে অমর একুশে গ্রন্থমেলার 25তম দিনের একদম শেষ প্রান্তে এটুকুই আমার কাছে ছিল বইমেলার খবর। সুরভি, সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।